প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি ওসমান গনি, সহকারী শিক্ষক কাজী মহিউদ্দিন মডেল হাই স্কুল। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর ভূগোল পরিবেশ পঞ্চম অধ্যায়ের বায়ুমণ্ডল থেকে আজকে আমরা একটি মজার টপিক বৃষ্টিপাত সম্পর্কে জানব। আমরা ছোটবেলা থেকেই দেখি বৃষ্টি পড়ে, পানি পড়ে, অনেকক্ষণ বৃষ্টি হয়, খাল ডোবা রাস্তাঘাট সব ভিজে যায়। কোথায় থেকে এই পানিগুলো পড়ে, কিভাবে পড়ে? আজকের এই ক্লাসের পর তোমরা বৃষ্টিপাত বলতে কি বোঝায় তোমরা বুঝতে পারো। আজকের ক্লাসের পর তোমরা বৃষ্টিপাতের কারণগুলো কি কি তা শনাক্ত করতে পারবে এবং আজকের ক্লাসের পর কত রকম বৃষ্টি রয়েছে সেটাও তোমরা জানতে পারো। তাহলে বন্ধুরা চলো আমরা আজকের ক্লাসে ফিরে যাই। তাহলে আজকের ক্লাসের টপিক হচ্ছে বৃষ্টিপাত। বৃষ্টিপাত বলতে কি বুঝি আমরা? অ্যাকচুয়ালি বৃষ্টিপাত কেন হয়? বৃষ্টিপাতের আমি মনে করি মূল উৎস হচ্ছে এই যে আমাদের মাথার উপরে কিরণ দেয়, আলো দেয় এই সূর্য। আমি কেন সূর্যকে বৃষ্টিপাতের উৎস হিসেবে করি? কারণ সূর্য ভূপৃষ্ঠে তাপ দেয়। ভূপৃষ্ঠে সর্বত্র স্থল বায়ু নয়, ভূপৃষ্ঠের প্রায় 70% হচ্ছে জল দ্বারা বিভিন্ন সাগর, উপসাগর, নদী নালা, মহাসাগর হচ্ছে প্রায় 70%। এই যে সূর্যের কিরণ বা তাপ, এই সূর্যের তাপটা যখন এসে তোমার এই পানির মধ্যে পড়ে, এই পানিগুলো ভূপৃষ্ঠের এই পানিগুলো উষ্ণ হয়ে যায়। আর উষ্ণ পানি তাপে বাষ্পীভূত বা বাষ্পে পরিণত হয়ে এটা সোজা উপরে উঠে যায়। এই যে সোজা উপরে উঠে যায়, এই উপরে উঠে গিয়ে এটা বৃষ্টি আকারে, মেঘ আকারে আকাশে জমা হয়। এইভাবে এটা আকাশে মেঘ আকারে জমা হয়। এই যে মেঘগুলো আস্তে আস্তে শীতল বায়ুর সংস্পর্শে এসে ঠান্ডা হয়ে ঘনীভূত হয়, মানে ঘন হয়ে যায়। ঘন হওয়ার পর যে মাধ্যাকর্ষণ শক্তির যে একটা টান, চুম্বকের মতো পৃথিবী উপরের জিনিসগুলোকে টেনে নিয়ে আসছে, এটাই তো আমরা বলছি মাধ্যাকর্ষণ শক্তি বা মহাকর্ষ শক্তি। এই শক্তির কারণে এই যে শীতল বায়ুগুলো বা এই যে মেঘগুলো, এগুলো আস্তে আস্তে বৃষ্টি আকারে পৃথিবীতে পতিত হয়, আর এটাকে বলা হয় বৃষ্টি। তাহলে আমরা কি বুঝলাম বন্ধুরা? সূর্যের তাপের কারণে ভূপৃষ্ঠের পানিগুলো উষ্ণ হয়, উষ্ণ হয়ে এটা বাষ্পে পরিণত হয়ে বায়ুর সাথে আকাশে উড়ে যায়। আকাশে গিয়ে শীতল বায়ুর সংস্পর্শে এসে ধূলিকণার সাথে, বায়ুমণ্ডলের যে ধূলিকণাগুলো রয়েছে, এই ধূলিকণার সাথে তারা দল বেঁধে, জমাট বেঁধে এটা শীতল বায়ুর সংস্পর্শে এসে শীতল হয়ে যায়। আর মাধ্যাকর্ষণ শক্তির টানে পরবর্তীতে বৃষ্টি আকারে পৃথিবীতে পতিত হয়, আর এটা কি বলি আমরা? বৃষ্টিপাত। তাহলে বন্ধুরা আমরা বৃষ্টিপাত কেন হয় সেটা আমাদের কেন জানতে হবে। বৃষ্টিপাত হওয়ার কিছু কারণ রয়েছে, কিছু রিজন রয়েছে। আমরা জানি বৃষ্টিপাত কেন হয়। বন্ধুরা বৃষ্টিপাত বলতে কি বুঝো? আমার মনে হয় তোমরা সকলে এই চিত্রের মাধ্যমে ক্লিয়ার হয়ে গেছে। এখন চলো আমরা জানি বৃষ্টিপাতের কারণগুলো কি কি সেটা সম্পর্কে আমি আইডিয়া দিই। বৃষ্টিপাত কেন? আমি ম্যাটারটা ইউজ করলাম, এটা পরিষ্কারটা বেশি। বৃষ্টিপাতের কারণগুলো কি কি আমরা জানি? বৃষ্টিপাতের কারণ, বৃষ্টিপাতের কারণ সমূহ। চলো বন্ধুরা আমরা দেখি বৃষ্টিপাতের কারণ সমূহ। 1 নাম্বার বৃষ্টিপাতের কারণ হচ্ছে উষ্ণ বায়ু। উষ্ণ বায়ু যখন কোনো জলরাশিতে কিরণ দেয়, তখন এই উষ্ণ বায়ুর কারণে এই জলরাশিটা কি
গরম হয়ে যায়। আর গরম হয়ে কি এগুলো বাষ্পে পরিণত হয়। 2 জলীয় বাষ্প। জলীয় বাষ্প, এই জলীয় বাষ্পে পরিণত হয়ে এটা উপরে উঠে যায়। কারণ আমরা জানি যত হালকা জিনিস বাতাসের সাথে চলে যেতে পারে। আর তোমরা দেখবা যখন তোমরা একটা পাতিলে কোনো গ্যাসের চুলায় বা কোনো একটা চুলায় পানি গরম করতে দাও, তোমার একটা ধারণা ছিল তুমি যে এই পানিটা গরম করে গোসল করবে, কিন্তু তাড়াহুড়োর কারণে তুমি একটা কাজে চলে গেছো, এই পানিটা গরমে দিয়ে 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য একটা কাজে বের হয়ে গেছে। আইসা দেখবা যে পাত্রটা তুমি ভর্তি করে পানি দিয়েছিলে গরম করতে, সেই পাত্রটা অর্ধেক হয়ে গেছে বা তার চেয়ে কম হয়ে গেছে। বাকিটা কোথায় গেল তাহলে এই পানি? কেউ তো নেয়নি। এটা তাপের কারণে বাষ্প হয়ে আকাশে উড়ে গেছে। ঠিক এইভাবে তাপের কারণে পানি বাষ্প হয়ে আকাশে উড়ে যায়। এরপরে 3 নাম্বার পরিপিক্ত। পরিপিক্ত বায়ু স্পর্শে আসা। এটা হচ্ছে বৃষ্টিপাতের কারণ। এই যে বাষ্পটা এটা যখন আকাশে উড়ে গিয়ে শীতল বায়ুর সংস্পর্শে এসে পরিপিক্ত হয় বা পরিপিক্ত বায়ুর সংস্পর্শে আসে, ঠান্ডা বায়ু বা শীতল বায়ুর সংস্পর্শে আসে, তখন এটা ঘনীভূত হয়ে এই বাষ্পগুলো জমাট বাঁধে। এই জমাট বেঁধে তখন 4 নম্বর হচ্ছে মহাকর্ষ শক্তির প্রভাব। এই যে ঘনীভূত হয়ে শীতল হয়ে যাওয়া, ঘন হয়ে যাওয়া, তখন এটা বড় বড় একটা বরফখণ্ডে পরিণত হয়, যেগুলো আর আকাশ ধরে রাখতে পারে না। কেন পারে না? কারণ পৃথিবীর একটা মহাকর্ষ শক্তি আছে। পৃথিবী তার সকল জিনিস উপর থেকে নিচে আকর্ষণ করছে, যেটা নিউটন আবিষ্কার করেছে। নিউটন একটা আপেল গাছের নিচে শুয়েছিল, আমরা এটা জানি যে একটা আপেল গাছ থেকে নিচে পড়ে আসলো। তখন নিউটন চিন্তা করলো, বিজ্ঞানী নিউটন, যে এটা কেন উপরে গেল না, নিচে আসলো কেন? তো এই যে নিচে আসে, এটা হচ্ছে মহাকর্ষ শক্তির টানে। এই যে এই ম্যাঘগুলো যেটা আকাশে জমাট বাঁধা, সেগুলো মহাকর্ষ শক্তির টানে, ভূমির টানে এটা কিন্তু ভূমিতে পতিত হয়, আর তখনই বৃষ্টিপাত হয়। তাহলে বৃষ্টিপাতের কারণ বলতে পারি আমরা এই 4। এক হচ্ছে উষ্ণবায়ু বা তাপ, উষ্ণবায়ু বা তাপের কারণে, তাপ সূর্যের তাপ। 2 জলীয় বাষ্প, এই তাপের কারণে জলীয় বাষ্পের সৃষ্টি হয়। আর এই জলীয় বাষ্প ঠান্ডা বায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত হয়, আর ঘনীভূত হওয়ার মহাকর্ষ শক্তির প্রভাবে এটা ভূমিতে পতিত হয়, আর তখনই বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ আমরা 3য় প্রশ্নটি দেখি। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ। বৃষ্টির শ্রেণীবিভাগ। মূলত বৃষ্টিপাত 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার বৃষ্টি রয়েছে। আমরা ভূগোল পরিবেশ বইয়ে 4 ধরনের বৃষ্টির আলোক বিশ্লেষণ পেয়েছি। এর মধ্যে ক, এটাকে আমরা বলি পরিচলন বৃষ্টি। পরিচলন বৃষ্টি। খ, আমরা এটাকে জানি শৈলক্ষেপ বৃষ্টি। শৈলক্ষেপ বৃষ্টি। বন্ধুরা, 2 হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টি। 3 গ, যেটাকে আমরা বলি বায়ু প্রাচীরজনিত বৃষ্টি। বায়ু প্রাচীরজনিত বৃষ্টি। সর্বশেষ যেটা রয়েছে সেটাকে আমরা বলি ঘূর্ণি বৃষ্টি। ঘূর্ণি বৃষ্টি। তো বন্ধুরা, আমরা জানলাম বৃষ্টিপাত মূলত 4 প্রকার। এর মধ্যে প্রথম যেটি সেটা হচ্ছে পরিচলন বৃষ্টি। পরিচলন বৃষ্টি। 2 নম্বর যেটা খ, শৈলক্ষেপ বৃষ্টি।
3 নাম্বার যেটা রয়েছে ঘ বায়ু প্রাচীর জনিত বৃষ্টি, আর 4 নাম্বার এটা হচ্ছে ঘূর্ণি বৃষ্টি। চলো বন্ধুরা আমরা একটা চিত্রের মাধ্যমে এই বৃষ্টিপাত গুলো কোনটা কিরকম বৃষ্টি আমরা একটু দেখি। আমরা ইতিপূর্বে যে জিনিসগুলো জানলাম যে বৃষ্টিপাত 4 প্রকার, এটা পরীক্ষা কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে বৃষ্টিপাত কত প্রকার ও কি কি, অথবা জ্ঞানমূলক প্রশ্নে তোমাদের আসতে পারে পরিচলন বৃষ্টিটা কি, শৈলক্ষেপ বৃষ্টি বলতে কি বুঝো, বায়ু প্রাচীর জনিত বৃষ্টি বলতে কি বুঝো, অথবা ঘূর্ণি বৃষ্টি বলতে কি বুঝো। এই বিষয়গুলো তুমি যদি ভালোভাবে না জানো না বুঝো তাহলে কিন্তু পরীক্ষায় তুমি অ্যান্সার করতে পারবে। চলো আমরা দেখে নিই পরিচলন বৃষ্টি। পরিচলন বৃষ্টি হচ্ছে স্বাভাবিক বৃষ্টি। পরিচলন বৃষ্টিটা হচ্ছে স্বাভাবিক বৃষ্টি, যেটাকে আমরা এভাবে বলতে পারি যখন কোনো বায়ুর তাপ অথবা উত্তাপের কারণে জলীয় বাষ্পের সৃষ্টি হয়, জলীয় বাষ্পের সৃষ্টি হয়ে এই আকাশে এসে যে বৃষ্টির সৃষ্টি হয় এটা হচ্ছে সূর্যের তাপের কারণে। আমি একটু আগেই বলেছি মূলত বৃষ্টিপাত বলতে এটাকে বোঝানো হয় যেটা সূর্যের তাপের কারণে উত্তাপের কারণে পানিতে জলীয় বাষ্প হয়ে আকাশে জমা হয় এবং মহাকর্ষ শক্তির প্রভাবে এই পানিটা যখন ভূমিতে পতিত হয় সেটাকে বলা হয় পরিচলন বৃষ্টি। এই বৃষ্টিপাত বলতে কি বুঝো, আমি যা বলেছি পরিচলন বৃষ্টিটা আসলে তাই। বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছে বন্ধুরা? পরিচলন বৃষ্টি হচ্ছে সূর্যের তাপে বায়ু পানি উত্তপ্ত হয়ে জলীয় বাষ্প হয়ে আকাশে উড়ে গিয়ে মেঘের সৃষ্টি হয়। পরবর্তীতে শীতল বায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে মহাকর্ষ শক্তির টানে যখন এই পানিটা পৃথিবীতে পতিত হয় বা ভূমিতে পতিত হয় তখন সেটাকে বলা হয় পরিচলন বৃষ্টি। এখন বন্ধুরা আমি তোমাদেরকে দেখাবো শৈলক্ষেপ বৃষ্টি। 2 শৈলক্ষেপ বৃষ্টিটা কি সেটা আমি তোমাদেরকে দেখাবো। শৈলক্ষেপ বৃষ্টি শৈলক্ষেপ বৃষ্টিটা কি সেটা আমরা জানব। আমরা দেখি যখন বায়ু চলাচল করে পৃথিবীতে অনেক বড় বড় কি পর্বত রয়েছে, কি রয়েছে পর্বত বা ভূমি রয়েছে, উঁচু নিচু ভূমি রয়েছে পৃথিবীতে। পৃথিবীর সর্বত্র ভূমি এক নয়, যেমন ইন্ডিয়া আমাদের চেয়ে অনেক উঁচু রাষ্ট্র কিন্তু বাংলাদেশ একটি বদ্বীপ হওয়ার কারণে অনেক নিচু এলাকা। তাহলে যদি দক্ষিণ থেকে এইটা প্রবাহিত হয় তখন উত্তর দিকে কিন্তু হিমালয়ের অবস্থা, হিমালয় পর্বত যেটার উচ্চতা প্রায় 9000 মিটার। এই যে 9000 মিটারের উঁচু একটি পর্বত যখন এই বায়ুটা এদিকে প্রবাহিত হবে, ধরো এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে কোনো দিক থেকে পশ্চিম দিকে অথবা উত্তর থেকে দক্ষিণে, তখন এখানে গিয়ে বাতাস সৃষ্টি হয়। তখন এই বৃষ্টিটা এখানে জমাট বেঁধে এর পাদদেশে যে বৃষ্টিটা ঘটায় সেটাকে বলা হয় শৈলক্ষেপ বৃষ্টি। কোনো ভূমিতে বাধা পেয়ে ওই ভূমির আশেপাশে যে বৃষ্টি হয় সেটাকে শৈলক্ষেপ বৃষ্টি বলা হয়। তার মানে শৈলক্ষেপ বৃষ্টি সংগঠনের পিছনে ভূমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ উঁচু ভূমিতে বাধা পেয়ে গিয়ে এই শৈলক্ষেপ বৃষ্টিটা হয়। এরপরে বন্ধুরা আমরা জানব যে বৃষ্টিটা সেটা হচ্ছে বায়ু প্রাচীর জনিত বৃষ্টি। চলো বন্ধুরা আমরা জানি বায়ু প্রাচীর জনিত বৃষ্টিটা কাকে বলে। বায়ু প্রাচীর জনিত বৃষ্টি, বায়ু প্রাচীর জনিত বৃষ্টি বলতে আমরা বুঝি যে তোমার উষ্ণ বায়ু এবং শীতল বায়ু পরস্পর বিপরীত দিক থেকে প্রবাহিত হয়ে এসে কোনো একটা জায়গায় এটা সংঘর্ষ হয়। সংঘর্ষ হয়ে এটা কি হয় আকাশে উড়ে গিয়ে একটা প্রাচীরের সৃষ্টি করে। উষ্ণ বায়ু মনে করো দক্ষিণ দিক থেকে আসছে, শীতল বায়ু মনে করো উত্তর দিক থেকে যাচ্ছে, দুইটা বায়ু একসাথে হয়ে একটা সংঘর্ষ হয়। তখন শীতল বায়ু উষ্ণ বায়ু একসাথে মিশে না, তখন কি হয় পরস্পরের মধ্যে একটা সংঘর্ষ হওয়ার ফলে তারা উপরের দিকে উঠে যায়। উপরের দিকে উঠে গিয়ে এখানে গিয়ে মেঘের সৃষ্টি হয়। কারণ উপরে গেলেই আমরা জানি যে ঠান্ডা বা শীতল বায়ুর সংস্পর্শে এসে এই বাষ্পগুলো কি হয় ঘনীভূত হয়, ঘনীভূত হয়ে মহাকর্ষ শক্তির প্রভাবে ঠিক
এদিক দিয়ে যে বৃষ্টিটা হয়, এটা একটা প্রাচীর সৃষ্টি করে বৃষ্টি হয়েছে, এই জন্য এটাকে বলা হয় বায়ুর প্রাচীরজনিত বৃষ্টি। তাহলে আমরা জানলাম বায়ুর প্রাচীরজনিত বৃষ্টি কি একটা প্রাচীর সৃষ্টি করে উষ্ণবায়ু এবং শীতলবায়ুর সংস্পর্শে, এবং এর কারণে যে বৃষ্টি হয় সেটা বলা হয় বায়ুর প্রাচীরজনিত বৃষ্টি। বন্ধুরা এখন বন্ধুরা আমি তোমাদেরকে জানাবো যে বৃষ্টি সম্পর্কে, সেটাকে বলি আমরা ঘূর্ণি বৃষ্টি। ঘূর্ণি বৃষ্টিটা কি? চলো বন্ধুরা আমরা সবাই দেখি ঘূর্ণি বৃষ্টিটা কি। ঘূর্ণি বৃষ্টি, ঘূর্ণি বৃষ্টিটা হচ্ছে আমরা অনেক সময় দেখি সমুদ্রে নিম্নচাপের সৃষ্টি করে। যখন সমুদ্র বা সাগরে নিম্নচাপের সৃষ্টি করে বন্ধুরা, এই নিম্নচাপের কারণে এদিক থেকে কি ওই বাষ্প আকারে কি পানি আকাশে উঠে আসে, এদিকে একটা চাপ সৃষ্টি করে, ঘূর্ণির সৃষ্টি করে, এদিক থেকে পানি কি কমে যায়, কমে গিয়ে কি এটা আকাশে উঠে আসে বাষ্প আকারে। এখন এই যে পানিটা কমে যাচ্ছে, এই পানিটা কি অন্য ভূমিতে, যেখানে ভূমি রয়েছে সেখান থেকে এসে কি বা অন্য জায়গা থেকে বায়ু এসে কি এই বায়ুটা, যে বায়ুটা আকাশে উঠে যাচ্ছে, এই বায়ুর গ্যাপটা পূরণ করার জন্য এদিক থেকে আবার বায়ু এদিকে জোরে আসতেছে। কারণ তুমি দেখবা যদি একটা পুকুর আমরা সেচ কার্যের মাধ্যমে মেশিন দিয়ে একটা পুকুরকে আমরা সেচার ফলে পুকুরটা অনেক গভীর হয়ে যায়। পাশে যদি একটা পুকুর থাকে, এখন ওই পানি সেচার পরে ওই পুকুরটা থেকে যদি একটা ড্রেন করে দিই, দ্রুত বেগে ওই পুকুর থেকে পানিগুলো সেই পুকুরটাকে ফিল আপ করে ফেলে। সেম বায়ুর ক্ষেত্রেও তাই, বায়ুর একটা চাপ আছে, প্রত্যেক জায়গায় বায়ু রয়েছে। কোনো জায়গায় বায়ু যদি কমে যায় নিম্নচাপের কারণে, যদি বায়ু উপরে উঠে যায়, তখন কিন্তু অন্যদিকের বায়ুগুলো এসে ঠিক এদিক থেকে এবং এদিক থেকে বায়ু এসে কিন্তু এই জায়গাটা ফুলফিল করবে, এবং এই বায়ুর সাথে যে পানিটা থাকে, বাষ্পটা থাকে, এটা ঘনীভূত হয়ে মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বা মহাকর্ষণ শক্তির কারণে যে বৃষ্টিটা সংঘটিত হয় সেটাকে আমরা বলি ঘূর্ণি বৃষ্টি। তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা বৃষ্টিপাত সম্পর্কে জানলাম। তোমরা এই তিনটি প্রশ্নেরই আমার বিশ্বাস উত্তর দিতে পারবা। বৃষ্টিপাত বলতে কি বোঝো, বৃষ্টিপাতের কারণগুলো কী কী, এবং বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ, পাশাপাশি বৃষ্টিপাতের শ্রেণী বিভাগগুলোর বর্ণনা আমি দিলাম আজকের ক্লাসে। যদি তোমরা বুঝে থাকো এবং সব কিছু সহজে বুঝে থাকো, তাহলে আমি আজকে ক্লাসটি ধন্য হবে। এবং তোমরা যদি কেউ কোনো কারণে না বুঝো, আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে জানাবে, আমি আবার তোমাদেরকে বিষয়টা উপস্থাপন করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।